মান অভিমান নাটকের তৃতীয় পর্বে থাকছি আজকে আমি রানু। আমি আমার চরিত্রটি সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা করার চেষ্টা করব, হয়তো তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমার স্বামী রাহাতকে তোমরা দেখে নিয়েছো। ও খুব বড় ঘরের সন্তান। আমি তো সালমা বেগমের সাধারণ সংসারের সাধারণ একটি বড় মেয়ে। আর রাহাত হলো অনেক ধনী পরিবারের উচ্চশিক্ষিত ছেলে। আর তার বন্ধু ফরহাদ ছিল জমিদারের ছেলে। যাই হোক, আমি রানু আজকে তোমাদের সাথে একটু কথা বলবো। তোমরা শুনবে মান অভিমান নাটকের তৃতীয় পর্ব আজকে আমাদের আখি গ্যালারি তোমাদের উদ্দেশ্যে প্রচার করবে। আর তিনি রানু হয়ে একটু কথা বলবেন। হোপফুলি তোমাদের সবার কাছে ভালো লাগবে। ওকে, দেন শুরু করি। আমি রানু, সালমা বেগমের বড় মেয়ে। 5 মেয়ের মধ্যে সবার বড় আমি রানু। আমার ভালো নাম সঞ্জয়দা ইসলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, একটা মায়ের বা বাবার ঘরে যদি 5টি মেয়ে থাকে বিবাহযোগ্য, তাহলে সেই বাবা মায়ের কত দুশ্চিন্তা থাকে। আমার বাবারও অনেক দুশ্চিন্তা ছিল, তবে আমার বাবা সেটাকে ঠান্ডাভাবে কাউকে বুঝতে না দিয়ে, আমরা যাতে কষ্ট না পাই সেটাকে ভিতরে রেখে দিয়ে চিন্তা করতেন। আমার মা সালমা বেগম, মা বলে কথা, একটু মানে একটু চিৎকার চিল্লাচিল্লি করে বাড়িটাকে মাতিয়ে রাখেন, কিন্তু আমাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসেন। আর যখন যাকে একটু বড় পজিশনে বা বড় পয়সাওয়ালা লোক দেখতে পান, আমার মায়ের মাথায় চিন্তা ঢুকে যায়, রানুকে বিয়ে দিতে হবে, বিধিকে দিতে হবে, এক একে সবগুলো মেয়েকে বিয়ে দিতে হবে। এই যেমন রাহাতের সাথে আমার বিয়ে ঠিক করা। শুরুটা ছিল শুরুটা যখন হয়েছিল, আমাদের একটা অন্যরকমভাবে আমাদের পরিচিতি। বিথি, আমি কলেজে যাচ্ছিলাম, রাহাত, ফরহাদ ওরাই প্রথম ময়মনসিং এসে আসছিলেন। রাহাত এখানে অফিস কিনেছিলেন এবং বাড়ি কিনেছিলেন, সেজন্য তিনি এখানে এসেছিলেন। আর সেই প্রথম দিনই তাদের একটু ভুলের কারণে আমাদের গায়ে কাদা ছিটে চলে আসে তাদের গাড়ি থেকে। আমি তো ভীষণ নরম সরম মানুষ ছিলাম, এখন একটু রাগী হয়ে গিয়েছি, তোমরা ধীরে ধীরে জানতে পারবে। আর বিথি খুব রকচটা ছিল। বিথি গাড়িতে গিয়ে থাপ্পড় মেরে দরজা খুলে ওদেরকে ভীষণ খারাপ খারাপ কথা শোনালো। গাড়ি থাকলে কি সবাইকে এরকম করে কাদা ছিটিয়ে দিতে হবে কি না। আবার এদিকে রাহাত তো ভীষণ নরম, সে সরি বলে বারবার ক্ষমা চাচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না। আর ফরহাদও একটু রকচটা, কিন্তু ভীষণ ভালো মানুষ আমাদের ফরহাদ এবং বিথি। ওরা আমাদের জন্য জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। কিন্তু আমি রানু কখনো কখনো থেকে থেকে আমি ভুল বুঝে ওদেরকে দূরে সরিয়ে দেই, খারাপ ব্যবহার করি। তোমরা শুনতে থাকো, তোমাদের হয়তো খারাপ লাগবে, মাঝে মাঝে ভাববে রানু মেয়েটা তো পচা কেন। কিন্তু আমি রানুও খুব ভালো ছিলাম। আর আমার স্বামী রাহাত তার চরিত্র পাবে। এই যে আমি একটু খারাপ হয়ে গিয়েছি, আমার আমি বোনদেরকে দেখতে পারছি না, বাবা মার সাথে ভালো ব্যবহার করছি না, বিভিন্ন জিনিস রাহাত সেটা মেনে নিতে পারছে না। রাহাত আমার পরিবারটাকে তার পরিবারই মনে করে, আমার মাকে মা, আমার বাবাকে বাবা, আমাদের বোনদেরকে সব বোনদেরকে একেবারে আপন বোনদের মতো মনে করে। দ্যাটস ওয়াই সে খুবই কষ্ট পায় আমার আচরণে। কিন্তু আমি জানি আসলে শেষটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিলাম। যাই হোক, এবার দেখো, আমার বিয়ে নিয়ে আমার মা যখনই প্রথম রাহাতকে দেখলেন, ফরহাদকে দেখলেন, আমার মায়ের ফরহাদকে একটু পছন্দ কম হলো, কারণ ফরহাদ খুব গম্ভীরভাবে থাকতেন, কিন্তু রাহাত খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেত। আবার আমার মতোই যেটা রাহাতের মধ্যে আছে, আমিও যে দোষটা করে থাকি, অল্পতে মানুষকে অবিশ্বাস করে ফেলি। কেউ যদি কান কথা বলে একবারও যাচাই করে দেখি না, বা একটি বারের জন্য ভাবিনি মানুষটা সারা জীবন আমার জন্য অনেক করেছেন, না তিনি খারাপ কাজটা করতেই পারেন না। রাহাত তো যেমনি তেমনি আমিও চট করে ফরহাদকে, বিথিকে, মা বাবাকে ভুল বুঝে ফেলি এবং অনেক সময় খুব রূঢ় আচরণ করে ফেলি, কিন্তু এটা আসলে ঠিক না। তারপরে যাই হোক, এই ফরহাদের সাথে আমার বিয়ের ব্যাপার নিয়ে রাহাতকে অনেকেরই পছন্দ। আমার কাজিন ফুফাতো বোন ঝর্ণা, ওর মাও চেয়েছিল রাহাত বা ফরহাদের সাথে ঝর্ণার বিয়ে হোক। সেগুলো নিয়ে অনেক কিছু গোলমাল হয়েছে। আর অনিমা আপু আর অন্তু,
ওরা দুজন তো একেবারে ভীষণ রকম ষড়যন্ত্রকারী ছিল। শেষে এসে যোগ দিয়েছে ফারিয়া। তারপরে যেটা হলো, ওরা আমাদের বিয়ে ভেঙে দেওয়ার জন্য আমাকে মিথ্যে নাটক দিয়ে সাজিয়ে রাহাত তার মায়ের বিয়ের আংটি, তার মা মৃত মানে যখন মারা যান তখন রাহাতকে দিয়ে গিয়ে বলেছিলেন এই আংটিটা মানে খুব যত্নে রাখতে। সেই যত্নের আংটিটা তিনি রানুর হাতে পরিয়ে দিয়েছিলেন এঙ্গেজমেন্টের দিনে। কিন্তু সেটা নিয়ে অনিমা, সেই সময়ে ফারিয়া জড়িত ছিল না, অনিমা এবং অন্ত ওদের কুট চালে পড়ে রানুরা ভীষণ রকম বিপদে পড়ে যায়। মানে রাহাত ওদেরকে মানে আমাদের রানুদেরকে অনেক ভুল বুঝতে থাকে। আমি অনেক কান্না করি, বিথি আমাকে অনেক সান্ত্বনা দেয় আর বলে দেখবি রাহাত ভাইয়া তার ভুল বুঝে ফিরে আসবে। কিন্তু ওর বোনরা সবাই এই ব্যাপার খুব কষ্ট পায়, কারণ ওর সাথে যে খারাপ কাজটা হয়েছিল অন্যান্য বোনরা সেটা জানতো বিথি ছাড়া। বিথি কলা কৌশলে সেই ঘটনার উদ্ঘাটন করে। আর তারপরে যেটা হয়, কায়সার ভাই, আবারও আমি রানুও বলতে চাই, কায়সার ভাই ইজ নাম্বার 1 দিস মান অভিমান নাটক। মানে এই নাটকে তার অনবদ্য অভিনয়, আমি বলবো তার জীবনের সেরা অভিনয়টাই ছিল। আমি সঞ্জিদা আগে তেমন একটা নাটক সিনেমা করতাম না। আর এই যে আমার আখি গ্যালারি আপু এই ভিডিওটা দিচ্ছে, তার দেখা প্রথম আমাদেরকে তার দেখা প্রথম নাটক এটা মান অভিমান। বিথি, আমি, রাহাত আর ফরহাদকে তিনি দেখেছিলেন, কিন্তু ফরহাদ তেমন একটা অভিনয় ভালো করতেন না, তিনি বলেছিলেন কিন্তু তোমাদের। কিন্তু এই নাটকে তোমরা দেখলে বলবে যে কার থেকে কে ভালো অভিনয় করেছে। আমারটা আমি বলবো না, আমি জানি না আমি কতটুকু ভালো অভিনয় করতে পেরেছি, তোমরা দেখে জানাবে। আমি রানু তারপরে যেটা হলো, এরকম চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে 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 একটি সময় ফরহাদের প্রচেষ্টায়, আগে আল্লাহ তো আছেনই, ফরহাদের ওসিলায়, কায়সার ভাইয়ের ওসিলায়, আমাদের বিথির মানে একেবারে আপ্রাণ প্রচেষ্টায় রাহাত সত্যটুকু জানতে পারে এবং অনিমা অন্তুকে তাদের অপরাধের জন্য জেলে ধরে নিয়ে যাওয়া হয়, কারণ অনিমার অপরাধ ছিল সীমাহীন। তারপরে আমার বিথি, ছোটো বোন বিথি দাঁড়িয়ে থেকে মানে যুদ্ধ করে দোস্তের মতো মনে হলো যেন আমার সাথে রাহাতের বিয়েটা আল্লাহর হুকুমে দিয়ে দিলেন। তারপরে আমরা স্বামী স্ত্রী হলাম। এবং এখানে আরও একটু কথা যোগ করতেই হবে, সেটা হলো ফারিয়া রাহাতকে ভীষণ 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 রকম ভালোবাসে। তবে প্রথমটা ফারিয়া অসম্ভব ভালো মানুষ থাকে, শেষটায় যায় অন্তরাদের ইয়েতে পড়ে, তার মায়ের কুটচালে পড়ে সে অনেক খারাপ হয়ে যায়। ফারিয়া এত ভালোবাসতো রাহাতকে, রাহাতও জানতে পেরেছিল, কিন্তু রাহাত রানুকে অন্ধের মতো ভালোবাসে। সবসময় রানুর একটা ছবি তার টেবিলে, অফিসের টেবিলে পর্যন্ত সে রেখে দেয় এবং সে ফারিয়াকে নানানভাবে বোঝায়, ফরহাদও বোঝায়, যেটা কখনো সম্ভব না। ওরা বলে যেখানে রানু পাগলের মতো রাহাতকে ভালোবাসে, রাহাতও রানুকে পাগলের মতো ভালোবাসে, সেখানে ফারিয়া ওর বড় ভাই বলে তুই এই চেষ্টাটা করিসই না, কারণ ওদের ভালোবাসা কখনো তুই মিথ্যে করে দিতে পারবি না। আর শোন বোন, সব একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু ওদের ভালোবাসা বাধা হয়ে থাকিস না। ফারিয়া কিন্তু সেই কাজটাই করেছিল প্রথমটায়, কিন্তু অনিমারা ভুল বুঝিয়ে নিয়ে একটা সময় রাহাতদের বিয়েতে ফারিয়াকেও খেপিয়ে তোলে। ফারিয়াও একেবারে ভিলেনের আচরণের মতো করে। প্রথমটা যেটা করেছিল, ফারিয়া খুব বড় মনে পরিচয় দিয়েছিল রানুদের বিয়ে। রানুরা তো খুবই মানে সাধারণ ফ্যামিলির মানে পরিবারের ছেলে মেয়ে দেখায়। ওর ভাইয়ের কাছ থেকে ফারিয়া কত লক্ষ টাকা, 20 লক্ষ না কত লক্ষ টাকা নিয়ে রানুদের বিয়ের জন্য রানুর মাকে দেন, যে আপনি আন্টি জাঁকজমক করে ওদের বিয়ে দেন। কিন্তু মন থেকে সে কাঁদছিল, মন থেকে কষ্ট পাচ্ছিল, তবুও সে চিন্তা করছিল যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, এদের সুখটা চাওয়াটা জরুরি। যাই হোক, তারপরে যখন বিয়ে হলো, ফারিয়ার সাথে বিয়ে একবার হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থায় কায়সার ভাই, ফরহাদ ভাই এবং আমাদের বিথি, যেই বিথিকে কিনা এখন আমি একদম সহ্যই করতে পারি না, সেই বিথি তিনজন মিলে তাদের যতটুকু প্রচেষ্টা ভিতরে আছে, মনে হয় তার থেকেও বেশি চেষ্টা করে আল্লাহ পাকের হুকুমে অবশেষে রাহাতের সাথে আমাকে বিয়ে দেয়। আর রাহাতের কথা
এই যে বিথি যেমন বলেছিল যে এমন স্বামী পেলে জীবনে বন্ধুর কোনো দরকার নেই, আমি রানুও ঠিক সেই একই কথা বলতে চাই যে এমন স্বামী যেই মেয়ে পাবে তার জীবনে আসলে কোনো বন্ধুর কোনো দরকারই নেই। রাহাত রানুকে এতটাই ভালোবাসে, রানু অন্ধের মতো ভালোবাসে। তবে রানু একটা সময় বিথির একটা সমস্যায় পড়ে, রানুদের বাড়িতে আশ্রয়ে থাকে। তারপরে যেটা হয়, রানু ওদেরকে মানে বিভিন্ন কারণে যখন একটু খারাপ হয়ে যায় আমি রানু, তখন আমি বিভিন্ন কারণে বিথিকে, আমার মাকে, আমার বোনদিকে আমি অপমান করতে থাকি, ইভেন আমার বাবাকে পর্যন্ত। যেই বাবাকে আমরা অনেক শ্রদ্ধা করি, স্কুল মাস্টার মানে জামাল মাস্টার, যিনি অনেক শ্রদ্ধার পাত্র, তিনি আমাদেরকে কখনই শাসন পর্যন্ত করেননি, বুকে আগলে ধরে রেখেছেন। মা শাসন করতেন, মার সাথে তিনি রেগে যেতেন, বলতে আমার মেয়েরা সবাই অনেক ভালো, ওদেরকে এত শাসনের কোনো দরকার নেই। এমন বাবাকে পর্যন্ত আমি রানু অপমান করতে ছাড়ছি না। এবার ভেবে দেখো দেখো তো তোমরা আমি রানু কতটা পচা হয়ে গিয়েছি। একবার তারপরে যখন আমি বাড়িটা মানে ফরহাদের মায়ের কুচক্রিতে বাড়িটা, রাহাতের বাড়িটা ফরহাদের হয়ে গিয়েছিল, যদিও ফরহাদ সেটা কখনই চায়নি। ইভেন রাহাতের একটা বিপদে ফরহাদ, তার তখন কিচ্ছু নেই, কারণ সব তার মা বোন জব্দ করেছে, শুধু একটা গাড়ি তার সম্বল ছিল, সে গাড়িটা বিক্রি করে রাহাতকে সাহায্য করেছিল। মানে এতটাই বন্ধুসুলভ ফরহাদ। রাহাতও অনেক ভালো, তবে রাহাতও যে বললাম যে আমার স্বামী রাহাত আমার মতোই, যতটা সহজ সরল আবার ততটাই ঘোরালো পেঁচালো। কেন এই কথা বলছি জানো তো? ওরা এত ভালো কাজ করে আমাদের জন্য, যেমন ধরো কায়সার ভাই, ফরহাদ ভাই, আমাদের বিথি, আমাদের আলো, আমাদের কেয়া, আমার ছোটো বোন লিলিটা একটু বাজে আছে, কেয়া, ওরা আমাদের জন্য যে মানে কী করে আমাদের সুখের জন্য। আর সেখানে কিনা আমি তাদেরকে ভুল বুঝতে থাকি। বিথিদের বিয়ের আগে বাড়ি পাওয়ার জন্য মানে আমাদের অফিস পাওয়ার জন্য আমি জোর দিতে থাকি। এদিকে ফরহাদ তো মনে প্রাণে চায় রানুদের বাড়িটা রানুদেরই হোক, রাহাতের অফিসটা রাহাতেরই হোক, কারণ ফরহাদ এগুলো একেবারেই পছন্দ করে না, কোনো দুই নাম্বারই, ইভেন বিথিও না। আর ফরহাদের মা ক্যান্সার হয়েছে, 1 মাস বাঁচবে তারপর মরে যাবে, এই কথা বলে বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো করছিল, আর অনেক কিছু করেছে। যখন আমরা অরিজিনাল নাম মিলি বাসার তার চরিত্রে আসবো, তখন ইনশাল্লাহ সব তোমরা জানতে পারবে। আর আমি রানু সত্যি আমি নিজেকে চিনতে পারি না। আমি বিথিকে বললাম, বিথি, মা, বাবা, কেয়া, ওরা যখন আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছিল রাহাতকে বাড়ি অফিস বুঝিয়ে দিয়ে, তখন আমি দাঁড়িয়ে কি বললাম জানো তো? এত টাকার আমি কি করে হলাম? আমি দাঁড়িয়ে বললাম, বিথি এতদিন থেকেছিস, আর তো কিছু না করিস, অন্তত পক্ষে আমাকে একটা ধন্যবাদ দে। এটা আমার বাড়ি, আমার বাড়িতে যে থাকবে বা ইয়ে করবে, আমার বাড়ি, আমার কথা বাইরে কোনো কথা চলবে না, এখানে আমার হুকুমই সব কিছু। থাকতে দিয়েছি দয়া করে তোদেরকে, যাওয়ার সময় অন্তত পক্ষে একটা ধন্যবাদ দিয়ে যা। তখন আমার ছোটো বোন বিথি ফেল করে আমার দিকে তাকিয়েছিল, তার আর জবাব দেওয়ার কোনো ভাষা ছিল না, কারণ বিথির প্রাণ ছিলাম আমি, আমার প্রাণ ছিল বিথি, তাহলে আমি কি করে তো খারাপ হলাম বলো তো? তখন ফরহাদ ভাই একটু রাগ করে বিথিকে বলল, বিথি তুমি কষ্ট পেও না। তখন আমার ছোটো বোন বিথিরও ফরহাদের সাথে বিয়ে হয়ে যায়, ওরা ভীষণ সুখে শান্তিতে থাকছে। যদিও নানা ধরনের ঝামেলায় পড়ছে, কিন্তু ফরহাদ ফেরেস্তার মতো করে আমার মনটাকে আগলে রাখে। বিথিও ফরহাদকে অনেক ভালোবাসে। এখন আমি যখন এই কথা বললাম, ফরহাদ তখন বুঝালো যে বিথি তুমি কষ্ট পেও না, রানু না বুঝে বলেছে, দেখবে একদিন রানু তোমার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে। তখন আমার ছোটো বোন বিথি তার স্বামী ফরহাদের মুখে হাত চাপা দিয়ে বলল, এমন কথা কোনোদিনও বলবে না, আমাদের রানু আপা যেন সারা জীবন ভালো থাকে। তারপর জানো তো বন্ধুরা, একটা প্রোগ্রামে, ফারিয়ার বিয়ের প্রোগ্রামে সবাই গান গাচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল, আমি ছিলাম এক দলে, রানু তখন আমরা শত্রু, কিন্তু আমি বিথিকে একদম সহ্যই করতে পারি না। বিথি কিন্তু আমাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু আমি সেটা বুঝতেই চাই না। তারপরে যখন আমি
মানে আমাদের প্রতিযোগিতা প্রায় বিথিরা জিতে যাচ্ছিল, শেষ সময় বিথির একটা প্রোগ্রাম ছিল, মানে এটা হলে বিথি হয়তো জিতে যাবে, এবং আমরা ধরে রেখেছিলাম, আমি আমার কথা বলছি, যে জিতে যাবে। কিন্তু রানুর কথা চিন্তা করে, হ্যাঁ রানু হয়ে বলছি, আমার কথা চিন্তা করে বিথি হার মেনে নিল। সেটাকে আমি কি বললাম, বিথি সেখানে দাঁড়িয়ে নাচ গান, আমাদের বিথি খুব ভালো গান করে, খুব ভালো নাচ করে, আমিও নাচের শিল্পী। বিথি সেখানে দাঁড়িয়ে কোনো কিছু গানও করলো না, নাচও করলো না, ছোট্ট করে একটু স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কেঁদে দিল। মানে উৎসব বলছিল, আমার ছোট্টবেলাটা রানু আপা আমাকে সবসময় আগলে রাখতো। আমরা তো গরিব পরিবারের ছেলে মেয়ে, যখন স্কুলে যেতাম রানু আপা আমাকে আইসক্রিম কিনে খাওয়াতো। আমার যখন কোনো বিষয়ে মন খারাপ হতো, রানু আপা আমাকে বুকে জড়িয়ে ধরতো। আবার আমার মা যখন আমাকে বকাবকি করতেন, কারণ আমি মাকে জন্মের সময় অনেক কষ্ট দিয়েছিলাম, সেই জন্য আমার মা অনেক বকতেন, আমাকে বকলেই বলতেন, মানে বিথির কথা এটা, বকলেই বিথিকে বলতেন যে তুই জন্মের সময় কষ্ট দিয়েছিস, সারা জীবন আমাকে কষ্ট দিচ্ছিস, এই কথা বলতেন। তখন আমার রানু আপা আমাকে মায়ের হাত থেকে, মায়ের পিটুনি থেকে, বকুনি থেকে বাঁচানোর জন্য দুহাত দিয়ে আমাকে আগলে রাখতেন। আমার সেই রানু আপা, রানু আপা আমি তোমাকে বলছি, তোমাকে আমি অনেক ভালোবাসি, এটা বলে আমার ছোটো বোনটা কেঁদে দিয়েছিল। কিন্তু আমি রানু এখন এতই খারাপ হয়ে গিয়েছি, ভিলেন ছিল তো, হ্যাঁ একদম ভিলেন হয়ে গিয়েছি। আমি তখন মাইকের সামনে গিয়ে বললাম, বিথির করা অভিনয়টা চমৎকার হয়েছে, বিথি তুই এত বড় অভিনেত্রী কবে হলি। সেখানেও বিথি প্রচণ্ড রকম কষ্ট পেল, আর ফরহাদের মা খুশি, মনে মনে ফরহাদের ফুপো খুশি, সবাই, খারাপরা সবাই খুশি। বিথি ভীষণ মনমরা হয়ে দাঁড়িয়ে রইল। তারপরও বিচারকদের চিন্তা ভাবনায় বিথির দলে জিতে যেত, কিন্তু সেটা হতে দিল না বিথি নিজেই। বলল আমি চাই আমার এই এখন যে আমি ছোট্ট একটা স্মৃতিচারণ করলাম, এটা কোনো নম্বরের খাতা যেন যোগ না হয়। আমি নিজ থেকে হার মেনে নিলাম। সেটাও আমি রানু কী করলাম জানো তো, মানে তাকে এটা তো অপমান করতে ছাড়লাম না, যে ভালো মানুষই আর কত দেখাবি উমুক তুমুক। জানো তো, আমি যদিও বুঝতে পারিনি, কিন্তু বোনটা আমার অনেক কষ্ট পেয়েছিল। ফরহাদ ভাই তো মানে আমার বিথিকে অনেক ভালোবাসে। ফরহাদ ভাই মানে একেবারে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়েছিলেন, যে আমাদের রানু, ফরহাদ ভাই সবসময় বলতেন আমার বোন রানু, মানে রানু আমি কি করে এতটা খারাপ হয়েছি। আসলেই তাই, কি করে এতটা খারাপ হলাম। তারপরে যখন ফরহাদের মা খুন হলেন, সেটা জানতে পারবে, খুনের কাহিনী সব কিছুই যখন ফরহাদের মায়ের চরিত্রটা আমাদের আঁকি গ্যালারি তোমাদের কাছে নিয়ে আসবে। সেই মহিলা যে কতটা খারাপ ছিলেন, কতটা ধুরন্ধর ছিলেন, কতটা নিকৃষ্ট ছিলেন এই নাটকে, তোমরা হয়তো মাঝে মাঝে তাকে ঘৃণা করে মনে হবে যে তাকে পেলে মানে কী যে করে ফেলবে এরকম। তারপর যাই হোক, এসব করে যখন আমাদের বিথি, পুলিশরা পর্যন্ত একেবারে নিশ্চিন্ত যে আমাদের বিথি কখনো এই কাজ করতে পারে না, সবাই বলছিল বিথি বিষ দিয়ে মেরে ফেলেছে। কিন্তু পুলিশরা তো এই পরিবারের মাঝে মাঝে অনেক বড় বড় ঝামেলা হয়, পুলিশকে আসতে হয়, ওরা এখানে বুঝে গেছে কারা ভালো কারা অনেক মন্দ। কিন্তু এখন কী করবে, গভর্নমেন্ট থেকে আইন আসছে বিথিকে অ্যারেস্ট করতে হবে। অনেকভাবে সাক্ষাৎকার নিয়েছে, বিথি বলেছে যে আমি মারিনি, বলছে তুমি কাকে সন্দেহ করো। জানেন তো আপনারা, আমার বিথি বোনটা এতটাই ভালো, বলছে আমি কাউকেই সন্দেহ করি না, কিন্তু পুলিশ ভাই আমি আসলে এই কাজটি করিনি। আমি কেন আমার শাশুড়ি মাকে মারবো, সে তো আমারও মা, সে আমাকে যতই মেরে ফেলতে চাক, যতই কষ্ট দেখ, যতই অত্যাচার করুক, আমি তো তাকে মা বলে ভালোবাসি। তাহলে কোনো সন্তান কি মাকে খুন করতে পারে? এই কথা আমাদের বিথি বলেছিল। তারপরে জানেন তো সবাই, আমি যখন এই খবরটা শুনলাম যে আমাদের বিথিকে অ্যারেস্ট করতে শত হলো তো বোন তাই না, পুলিশ আমাদের বাড়িতে গিয়েছে, আমি খাবার দিচ্ছিলাম টেবিলে, বললাম যে আমি লিলিকে ডেকে নিয়ে আসি। তখন আমার স্বামীর আহাত বলল, এইটুকুই ব্যাস, তোমার বোনকে, নির্দোষ একটা বোনকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে, তুমি লিলিকে ডাকছো খেতে যেতে। লিলি হলো ছোটো বোন, ওদের খুব বাজি। রানু বলল যে কী করবো এখন, এসোকে আমি কি পাগল হয়ে যাব? এই কথা বলে রানু তার রুমে চলে গেল। কিন্তু যে মানে আমি রানু আমার রুমে যেয়ে
ছোট্ট বাচ্চাদের মধ্যে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম আর বললাম, বিথি রে বিথি, তুই জানিস না আজও তুই আমার কাছে ছোট্ট সে বিথিটি আছিস। আমি তোকে আজও অনেক ভালোবাসি। আমি তোকে কতটা ভালোবাসি তোকে বোঝাতে পারবো না। আমি কি করে তোকে এই অন্যার হাত থেকে উদ্ধার করব? আমি তোর কোনো পথ দেখতে পাচ্ছি না। আমার বিথি আমার কাছে এখনো ছোট্ট সেই বিথিটাই আছে। তার মানে আমরা কি বুঝে নিলাম? রানু বিথিকে অনেক ভালোবাসে, এখনও ভালোবাসে। হয়তোবা এই মিথ্যে কাহিনী থেকে, এই যে ফরহাদের মায়ের মানে যে হত্যার কাহিনী, তা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই হয়তোবা বিথিকে সে বিভিন্ন নাটক করে তাকে তার নিজের বাসায় মানে সালমার বাসায় সালমা সহ ফেরত দিয়েছে, মানে রানুর মা এবং বিথি আলো সবাইকে। সালমা তখন রানুকে ভুল বুঝলো, ওর বাবা ভুল বুঝলো এবং সবাই ওকে খুব ওর প্রতি সাধারণ কথা রাগান্বিত হলো যে সারা জীবন বিথি তোর জন্য, তোর সুখের জন্য সব কিছু করেছে, কোনো দিন নিজের সুখের কথা ভাবেনি, আর তুই আজকে বিথির সাথে এটা করছিস। তারপরে আসি আমি রানু, আমাদের মা সালমা বেগম, আমার বাবা জামাল মাস্টার। যখন পুলিশ ধরতে এলেন, সালমা বেগম আমার মা, তিনিও কিন্তু খুনের সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না। কিন্তু যেই মা কখনো বিথিকে দেখতে পারতেন না, সেই মা যখন দেখলেন বিথিকে অ্যারেস্ট করে নিয়ে যাবেই, সেই মা হঠাৎ করে ঘুরে দাঁড়ালেন। তিনি বিথির জন্য দোয়া করতে এতিমখানা খাবার দিতে গিয়েছিলেন যে আমি তো জানি আমার মেয়েটা কোনো দোষ করেনি, আল্লাহ যেন তাকে উদ্ধার করে দেয়। আমার মা সেই জন্য এতিমখানা খাবার দিতে গিয়ে এসে দেখেন বাড়িতে পুলিশ, বিথি রেডি হয়ে আছে, তাকে এখন গ্রেপ্তার করে নিয়ে যাবে। তোমরা যদি আমার মায়ের সেই কথাগুলো শোনো, যেই মা সারা জীবন বিথিকে খোঁটা দিত, বিথিকে কষ্ট দিয়ে কথা বলতো, আঘাত করত কথায় কাজে সব কিছুতে, সেই মা কিভাবে বিথিকে বাঁচানোর জন্য কত রকমের নাটক সাজিয়ে নিজে আত্মসমর্পণ করে জেলে চলে গেল। আমি রানু বলছি, অনেক কাহিনী আরও আছে, তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে। সাসপেন্স ড্রামা এটুকু থেকে যাক। আর নাটকটা দেখলে তোমরা যত পর্ব আগাবে, তোমরা তত বেশি আগ্রহী হবে পরের পর্বটি দেখার জন্য। আমি রানু প্রমিস করছি তোমাদের সাথে, আমরা যে নাটকটি করেছি আমরা নিজেরও মুগ্ধ। যারা ভিলেনের অভিনয় এখানে করেছেন তারাও ভীষণ ভালো করেছেন, যারা ভালো চরিত্র অভিনয় করেছেন তারাও ভীষণ ভালো করেছেন। আর আমার ফুপুর যে একটা হাসি আছে, এরকম হাসি মনে জীবনে কখনো কোনোদিন কোনো নাটকে তোমরা শোনোনি। তাহলে আমি রানু আজকের মতো এখানে শেষ করছি। আর আমি রানু যে কথাগুলো বললাম এটুকুই শেষ কথা নয়। রানু রাহাতের জীবনে আরও অনেক চড়াই উতরাই আছে। ফারিয়া ওদের জীবনটাকে তছনছ করে দেয়। সব কিছু মিলিয়েই মানে মান অভিমান নাটকটি দারুণ দারুণ দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা। সবাই ভালো থাকবে। আমি রানু সবার জন্য অনেক দোয়া করি, তোমরাও আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রানুর চরিত্রটা কিছুটা হলে শুনলে কেমন লাগলো জানাবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।